নমস্কার। আমরা এমন একজনকে নিয়ে হাজির হয়েছি যার পরিচয় দেওয়ার আগে তিনি কোন জগতে বিচরণ করেন সেই জগৎটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিই। বার্ডার কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছেন। বার্ডার হচ্ছে যারা পাখির ছবি তোলেন। ভারতবর্ষে কম বেশি 1 লক্ষ লোক পাখির ছবি তোলেন। তো আজকে আমরা এমন একজন বার্ডারকে পেয়েছি যাকে আমরা বলছি অচেনা তারা। তাকে আমরা অচেনা তারা কেন বলছি সেটা আমরা এই তার সাথে কথোপকথনের মাধ্যমে যত আমাদের সেটা এগোবে, আমাদের কনভারসেশন যত এগোবে, আপনারা বুঝতে পারবেন যে তাকে আমরা অচেনা তারা কেন বলছি। নমস্কার, আজ আমাদের অতিথি শ্রী দেবাশিস দাস। দাদা নমস্কার। প্রথমেই আমরা জানতে চাইবো যে পাখির ছবি তোলা এই ব্যাপারটা আপনাকে হঠাৎ কেন, এটা আপনার ভালো লাগার জায়গা হিসেবে তৈরি হলো? না, এর কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই। মানে কেন আমি হঠাৎ করে পাখির ছবি তুলতে গেলাম, মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার বাড়ির সামনে কয়েকটা গাছ ছিল, সেখানে পাখি আসতো, পাখিগুলোকে দেখতাম। তো একটা সময় হঠাৎ মনে হচ্ছিল যে পাখিগুলোর একটা ছবি যদি তুলতে পারি তাহলে খুব ভালো। তো সেই জায়গা থেকে আমি একটা পাখির ছবি তোলবার জন্য একটা ক্যামেরা কিনেছিলাম। তারপরে সেটা দিয়ে পাখির ছবি তোলা হলো। তারপরে যখন ওই পাখিগুলোর ছবি তুললাম, তারপরে আস্তে আস্তে পাড়ার অন্য কয়েকটা পাখির ছবি তুললাম। এভাবে করতে করতে একদিন চলে গেলাম রবীন্দ্র সরোবরে। সেখানে গিয়ে পাখির ছবি তুললাম। এবার ওই রবীন্দ্র সরোবরে যাওয়াটাই ধরে নেওয়া যেতে পারে যে ওটা একটা টার্নিং পয়েন্ট। ওখানে গিয়ে আমি দেখতে পেলাম যে কত মানুষ আর তারা কতটা প্যাশনেট পাখির ছবি নিয়ে। এটা একটা কত বড় জগৎ যেখানে মানুষ পাখি, পাখির ছবি এই নিয়ে কতটা চিন্তা ভাবনা করছে। এইভাবে এইভাবে ওখানে গিয়ে আরো নানা রকম পাখি দেখতে দেখতে, আরো মানুষের সঙ্গে আলাপ হতে হতে আস্তে আস্তে কোনোভাবেই পাখি ছবি তোলার জগৎটার মধ্যে ঢুকে গেলাম। এবং ঢুকে গিয়ে দেখলাম যেটা খুবই ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং একটা জগৎ। একদম এরকম ভাবেই শুরুটা আর কি। আচ্ছা, বেশ। আমরা যেটা দেখলাম আপনার এই কথোপকথনটা, আমরা আপনার একটা সাম্প্রতিকতম যে বইটি বেরিয়েছে, আমি দেখিয়ে দিই দর্শকদের, বার্ডার বার্ডেস্ট। আমরা মূলত এই বইটাকে কেন্দ্র করে আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। তো আমরা সেই বইটার মধ্যে উনি খুব সুন্দর করে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন দিকগুলো উনি তুলে ধরেছেন। আমরা তেমনই কিছু জিনিস আমরা নোট নিয়েছি সেই বইটা থেকে। না, প্রথম একটা কথা বলে নিই আপনাকে, হচ্ছে যে এইরকম বাংলা বই কিন্তু অজস্র আছে। না না, আই নো, মানে বাংলা ভাষাতেই প্রায় পাখি নিয়ে বই আছে, মানে 300-400 আছে। এবারে মানে আমার বইটা একটুখানি অন্যরকম একদম। তার কারণ হচ্ছে যে এক হচ্ছে যে আমি তো ঠিক পাখি নিয়ে বই লিখিনি, মানে এটা ঠিক পাখি চেনা বা পাখির ওপরে বই লিখছি এরকম নয়। আমি পাখির ছবি তোলা এবং পাখি যারা দেখেন এই যে টোটাল এই এক্সপিরিয়েন্সটা, যে পাখি দেখতে যাওয়া, পাখির ছবি তোলা, এটাকে নিয়ে আমি একটা বই লিখবার চেষ্টা করেছি। এবং এই গোটা যে কাজটা, এটাকে একটা মানে অন্যান্য জিনিসের সঙ্গে একটা পার্সপেক্টিভে রাখবার চেষ্টা করেছি। একদম, হ্যাঁ, এই কাজটাই আমি করেছি। এবং মানে আর এটা যে খুব সিরিয়াস একটা কাজ, হ্যাঁ, এরকম নয়। এটা অনেকটাই মজা করে ব্যাপারটা। হ্যাঁ, এবারে কিন্তু পুরো জিনিসটা অবভিয়াসলি মজার নয়, কিছু কিছু সিরিয়াস জিনিসও এর মধ্যে আছে। আমরা প্রথম প্রসঙ্গ যেটাতে আসব সেটা হচ্ছে লাইফার। এই লাইফার মানে কি, এবং এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে এই পাখির ছবি তোলার জগতে। হোয়াট ইজ লাইফার আমরা শুনে নেব এবারে। হ্যাঁ, লাইফার একটা টার্ম। লাইফার টার্মটা আমি পাখির ছবি তুলতে গিয়েই শিখেছি। অনেক পাখির ছবি তুলতে গিয়ে শব্দ শিখেছি, তার মধ্যে লাইফার একটা টার্ম তো অবশ্যই। লাইফার মানে হচ্ছে যে কোনো পাখিকে জীবনে প্রথমবার দেখা। কারণ প্রত্যেকটা মানুষেরই যারা পাখির ছবি তোলে সাধারণত তাদের কাছে একটা লিস্ট তারা তো মেনটেন করে, কোন কোন পাখি দেখলাম, কোন কোন প্রজাতির পাখি দেখলাম। তো সেই লিস্টটা যখন মেনটেন করে
তার মধ্যে নতুন যখন তারা কোনো একটা পাখি দেখে তখন ওটাকে লাইফার হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এবার একটা লাইফার পাওয়ার জন্য মানুষ অনেক পরিশ্রম করতে পারে। কতটা পরিশ্রম করতে পারে সেটা Can't imagine. সাধারণ মানুষ যে পাখির ছবি তোলে না সে বুঝতে পারে। সেটা হচ্ছে যে ধরা যাক এখন একটা সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে একটা আপনাদের কথা বলছি। সেটা হচ্ছে যে এই খুব সাম্প্রতিক সময়ে একটা পাখি আমাদের এখানে এসেছে। সেই একটা না, অ্যাকচুয়ালি দুটো পাখি সম্ভবত এসেছে। সেই পাখিটার নাম হচ্ছে স্পুন বিল স্যান্ড পাইপার। মানে ওটা একটা স্যান্ড পাইপার, স্যান্ড পাইপার সহজেই পাওয়া যায়, কিন্তু স্পুন বিল স্যান্ড পাইপারের বিশেষত্ব হচ্ছে যে ওর ঠোঁটটা, বিল মানে হচ্ছে ঠোঁট, ওর ঠোঁটটা চামচের মতো। আচ্ছা, এবারে এই পাখিটা এসেছে হচ্ছে ফ্রেজারগঞ্জের কাছে পাতিবুনিয়া বলে একটা বিচ আছে, যেটা খুব ডেভেলপড একটা বিচ বলে মনে হয় না, সেইখানে। এবারে সেই পাখিটা পৃথিবীতে আছে হচ্ছে, মানে এটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। পৃথিবীতে আছে হচ্ছে, গোটা পৃথিবীতে ওটা 500 কম আছে, মানে 500 খানা নেই। আচ্ছা, ওটা এসেছে হচ্ছে প্রায় সাইবেরিয়া থেকে। আচ্ছা, এবারে এই যে পাখিটা এসেছে, সেই পাখিটার সেটা অবভিয়াসলি আমাদের যারা পশ্চিমবঙ্গে ছবি তোলে অনেকের কাছেই এটা লাইফ আর্ট, তাই তো? এবার এই পাখিটার ছবি তোলবার জন্য মানুষরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। এবার এই কাজটা কিন্তু সহজ নয়। এটা মনে হচ্ছে যে একটা পাখি দুনিয়াতে গিয়ে ছবি তুলবার মধ্যে কি ব্যাপার আছে। একদম। এবার এই জিনিসটা করবার জন্য আপনাকে পাখির ছবিটা তুলতে হবে সকালবেলায়, ঠিক আছে? সকালবেলায় আপনাকে তার মানে পাখি দুনিয়ায় পৌঁছে যেতে হবে 6টার সময়। তাহলে আপনাকে সকালে কেন, এর বেলায় মানে একটু বেলায় কি ডিফিকাল্ট নাকি? Of course হয়, কেন হবে না, হয়। এক হচ্ছে যে যখন গরম বেড়ে যায় তখন পাখিগুলো হতে পারে যে আর মানে বিচের মধ্যে চড়ে বেড়াবে না অনেক গরমের মধ্যে, আচ্ছা, তাই না? আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এখানে আমি যাদের কথা বলছি তারা তো অনেকেই ছবি তুলতে যাচ্ছেন। এবার ছবির ক্ষেত্রে লাইটটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, একদম। তাই না? এবার সূর্যটা যদি একদম মাথার উপরে থাকে তাহলে তো ছবিটা ভালো হবে না। মানে কোনো পালকের ডিটেলও পাওয়া যাবে না, চোখের ডিটেলও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। তাই জন্য যখন মোটামুটি সূর্যটা একটু ডায়াগোনালি আলোটা আসে, সেই সময় পাখির ছবিটা মানুষ তোলবার চেষ্টা করে। সেটা সকালবেলায় হতে পারে বা বিকেল বিকেলে হতো। এবার পাতিবুনিয়ার কথায় যেটা আসছিলাম, সেটা হচ্ছে তার মানে ওকে তুলতে হবে সকালবেলা। সকালবেলা যদি আপনাকে পাখির ছবিটা তুলতে হয়, আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে 12টার সময়, তাই না? তার মানে কি, তার মানে এরা মানে যারা পাখির ছবিটা তুলতে যাচ্ছে, আমার এখনো সুযোগ হয়নি ওটা তোলবার, তারা হয়তো কেউ 12টার সময়, কেউ 1টার সময়, কেউ 1:30টার সময় বাড়ি থেকে রাত্রে বেরিয়েছে। বেরিয়ে। বেরিয়ে রাস্তা চিনে ওই পাখি দুনিয়াতে গেছে। এবার সেই জায়গাটা ডেভেলপ কোনো বিচ নয়, পাখিটা বিভিন্ন জায়গায়, পাখি তো একটা সে কোথায় আছে এটা তো ওইখানে বিচের ওপরেই থাকে, কখন কোথায় আছে কিভাবে আছে জানা যাচ্ছে না। তাতে এক হাঁটু পাতার মধ্যে দিয়ে মানুষকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই কাজটা করে এরা কিন্তু মানে অনেক লোক, মানে অন্তত পক্ষে ধরুন 50-100 জন বা তারও বেশি বার্ডার গিয়ে কিন্তু তার ছবি তুলে এনেছে এবং তারা অত্যন্ত আনন্দিত, মানে তারা মানে সাংঘাতিক খুশি ওই ছবিটা পেয়ে। কারণ এই ছবিটা সে আর সারা জীবনে পাবে কিনা সন্দেহ। বুঝতে পারছেন যে একদম। 500 খানা মাত্র পাখি আছে। তো মানে এটা, এর যে গুরুত্ব, এই যে পরিশ্রমটা একটা লোক করছে, এই যে একটা পাগলামি করছে এই একটা লাইফার পাওয়ার জন্য, এটা একটা এই পাখি দেখার একটা বিশেষত্ব তো বটে, একটা বিশেষ একটা জিনিস। একদম, একদম। মানে এইটার সাথে আমি একটু রিলেট করব। আপনারই একটা চ্যাপ্টার ছিল নাকের বদলে নড়ুন। হ্যাঁ, মানে ধরুন লাইফ আর্টটা এত পরিশ্রম করার পরে পেলাম না, সেই ঘটনা তো ঘটতেই পারে। অফকোর্স সেটা এবার ঘটেই। আপনি তাও নাকের বদলে নড়ুন পেয়েছিলেন, তো এমনও তো হতে পারে নাকের বদলে নাথিং। ঠিক, একদম খুব ভালো আপনি এটা প্রশ্ন করেছেন। মানে একমাত্র এই কাজটা তার পক্ষেই করা সম্ভব যিনি জার্নিটাকে এনজয় করেন। এই জার্নিটা যদি আমি এনজয় না করি তাহলে কিন্তু এই পাখি দেখা বা কোনো কাজই আপনার পক্ষে কন্টিনিউ করা একদম ঠিক। বুঝতে পেরেছেন? জার্নিটা ইজ ভেরি ইন্টারেস্টিং। যে আমি এই জার্নিটাকে এনজয় করবো, আমি এই যে সকালবেলা রাত্রিবেলা উঠে পাখি দুনিয়ায় গেলাম, এইটার থেকেই আমি মজা পাবো। একদম। ঠিক আছে, আমি গিয়ে ওখানে স্পুনবিল স্যান্ড পাইপার পেলাম না, কিন্তু আমি অনেক স্যান্ড পাইপার দেখলাম। একটা বীজ দেখলাম যেটা ভরে আছে পুরো স্যান্ড পাইপারে, সেইটা একটা
মানে স্যান্ড পাইপার ছাড়াও অন্য অনেক লেয়ার আছে, সেগুলো ভরে রয়েছে, সেই জিনিসটা আমি দেখলাম। এই যে গোটা যে বিষয়টা, এই বিষয়টা থেকে যদি আপনি আনন্দ না পান, তাহলে শুধু একটা পাখির পেছনে ছুটে এই জিনিসটা বেশি দিন Yes. কন্টিনিউ করা, এক্স্যাক্টলি। এটা সমস্ত জিনিসের ক্ষেত্রেই সত্যি। মানে ধরুন, মানে একটা অন্য একটা করোলারি, অন্য একটা বিষয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে কেউ দেখবেন অনেক লোক পাহাড়ে যায়, ট্রেকিং করে। এবারে অনেক মানুষ এরকম থাকেন যাদের কাছে উদ্দেশ্য থাকে যে আমি কতগুলো পিক দেখবো, একদম। কিন্তু পিক দেখাটা কিন্তু খুব অনিশ্চিত, হ্যাঁ, কারণ মেঘ থাকতে পারে, ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। আসলে আপনাকে ওই পাহাড়ি রাস্তা দিয়ে ওই পাকদণ্ডি ধরে ধরে হেঁটে যাওয়া, এই জিনিসটাকে থেকে আনন্দ পেতে হবে, এই জিনিসটাকে এনজয় করতে হবে। এই জার্নিটা যদি আপনি এনজয় না করেন, শুধু যদি আপনার মানে উদ্দেশ্য থাকে একটা পাখি বা একটা পিক, তাহলে এই কাজটা বেশি দিন ধরে করে যাওয়া সম্ভব নয়। কারণ এখানে মানে ফেলিওর প্রতিদিন আসে, ফেলিওর প্রতিদিন আসে, এবং সেই যে ব্যর্থতা, তার সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হবে। সেই বন্ধুত্ব না করতে পারলে এটা করাটা সম্ভব না। এরকম রোগ আপনি গেলেন গেলেন না, একটা পাখি সে উড়ে যেতে পারে, অন্য জায়গায় চলে যেতে পারে। একদম। এই প্রসঙ্গে এই যে আপনি যেটা বলছেন যে আমি পেলাম না, যে ধরুন আমি রাত 12টায় বেরোলাম, আমি অনেক পরিশ্রম করে গেলাম, কিন্তু আমি পেলাম না, এটা আপনি এত সহজে এবং খুব ইজিলি, খুব স্পোর্টিংলি বলছেন, কিন্তু দেখা যায় যে এভাবে স্পোর্টিংলি অনেকে জিনিসটা নেয় না, না না, এবং সেটা আপনার আহ, খুব প্রাসঙ্গিকভাবে একটা চ্যাপ্টারে সেটা উল্লেখও আছে যে জনৈক এক আর্মির ভদ্রলোক, তিনি তার সাঙ্গপাঙ্গকে নিয়ে আমি অমুক পাখিটি দেখব বলে উনি আজকে এম করে এসেছেন, এবং উনি যেভাবে পাখিটিকে পাওয়ার জন্য খুঁজছেন। জঙ্গলে যেভাবে উনি ঘুরছেন, রীতিমতো জঙ্গলের উপর টর্চার করছেন বলা হ্যাঁ। চলে, মানে এটা বেসিক্যালি কিছুই না, হিজ ডেসপারেশন টু গেট, মানে উনি যেটা চাইছেন। ঠিক। তো সেইটা করতে গিয়ে অনেক সময় কি হচ্ছে যে আমাদের পাখিটাকে ছবি তুলতে গিয়ে আমরা পরিবেশটার ক্ষতি করে ফেলছি। করছি তো। যে পাখিটা, পরিবেশটা না বাঁচলে সে পাখিটার অস্তিত্ব থাকবে না, আমরা পরোক্ষে সেই পরিবেশটার উপরেই টর্চার করে ফেলছি। ঠিক। তো এই এই প্রসঙ্গে আমি বলি যে মানে আপনি যেটা বলছেন বার্ডার থেকে বার্ডেস্ট হওয়ার যে একটা আমাদের মধ্যে একটা স্পৃহা থাকে যে আমি বার্ডেস্ট স্তরে পৌঁছাতে হবে, তো সেইটা আপনি একটু যদি এক্সপ্লেন। হ্যাঁ, মানে দেখুন, এখানে আপনি একটা সত্যজিৎ রায়ের ছবি লাগিয়েছেন। হ্যাঁ, তো এটার থেকেই একটা কনভারসেশনটা শুরু করা যাক। এটা হচ্ছে যে দেখবেন, আপনি ফেলুদার অনেক গল্প আপনি পড়বেন, পড়ে দেখবেন যে সেখানকার যে ভিলেন, তিনি কিন্তু ঠিক এমনি দাগি চোর বদমাইশ আসামি, হ্যাঁ, এরকম কিন্তু নন, বা খুনে এরকম নন। তার কিন্তু কোনো একটা নেশা আছে, হ্যাঁ, একদম। বুঝতে পেরেছেন তো? এবং সেই সেই নেশার মূর্তিটা টানে কিনবে, মুক্তিটা চাই, ওর একটা কয়েন চাই, কয়েন চাই। ওর একটা কোনো একটা রেলিক ওর দরকার। এখন মানে এই যে একটা মানুষের একটা শখ, একটা মানুষের একটা প্যাশন, সেই প্যাশন থেকে অনেক সময় না মানুষ ওই প্যাশনের জন্য অনেক সময় মানুষ কোনো না কোনো তার মধ্যে একটা অপরাধ, একটা বিচ্যুতি সে করে ফেলে। Correct. হ্যাঁ, সেটা তো পাখির ছবির ক্ষেত্রেও হয়, পাখির ছবির ক্ষেত্রে হয় না এমন তো নয়। একদম। যে আমি যেই একজন সেনা অফিসারের কথা বলেছিলাম, হ্যাঁ, যে যে গিয়ে মানে ডান্ডা দিয়ে দিয়ে কাজ মন্ত্র তছনছ করে দিয়ে একটা রুবিল শট খোঁজবার চেষ্টা করছে। এখন হ্যাঁ, এটা মানুষ করে ফেলে, মানুষ মানুষ পাখিটার কাছে চলে যায়। এবারে মানে আমি ছবিটা তুলবো, আমার ছবিটা আরো ভালো হবে, তার জন্য চেষ্টা করে পাখিদের বাড়ির ছবি তুলতে, যেখানে বাচ্চা আছে, বাচ্চাটাকে মা পোকা এনে খাওয়াচ্ছে, সেই ছবিটা তোলবার চেষ্টা করে, পাশে বাবা বসে আছে, সেই ছবিটা তোলবার চেষ্টা করে। এবার সেই ছবিটা তুলতে গিয়ে হয়তো দেখা যায় যে পাখির মানে এমনি না, সাধারণ একটা লোক, শহুরে একটা সাধারণ লোক, সে না গিয়ে একটা জঙ্গলে পাখির বাড়ি খুঁজে বার করতে পারবে না, একদম। তার পক্ষে সম্ভব না। কারণ পাখির বাড়িগুলো এতই ছোট হয়,
আর এগুলো প্রকৃতির সঙ্গে এমন ভাবে মিশে থাকে, ওটা যেটা পাখির বাড়ি, সেটা চিনতে পারা, সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখন সেটার সেটা খুঁজে বার করবার জন্য প্রচুর আপনার বার্ডিং গাইড থাকে, হ্যাঁ, যারা খুঁজে বার করে। এবারে ওই ছবি তুলতে মানুষ যায়, ছবি তুলতে যাওয়ার পরে হয়তো দেখলো, ছবি তোলার সময় হয়তো দেখলো যে ওখানে একটা ডাল চলে আসছে, আচ্ছা, ফ্রেমটার মধ্যে একটা ডাল বা পাতা ঢুকে, ডালটাকে কাছে দিয়ে কেটে দিল। এবার মনে হলো যে ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা একটুখানি কিছু করলো। এবার দেখা যাচ্ছে যে পাখির বাড়িটা যেখানে, সেটা ঠিক আই লেভেলে নেই। তো করলো, পাখির বাড়িটাকে নিয়ে এসে আই লেভেলে নামিয়ে আনলো। এই সেটা হাত দিয়ে নিজে করে নিচ্ছে। নিজে করছে বা অন্য গ্রামে হ্যাঁ, মানে দিয়ে করাচ্ছে, আচ্ছা, এগুলো এগুলো হয়, এই মানুষ করে থাকে। এখন এগুলো একদিক থেকে তো অন্যায় তো বটেই, হ্যাঁ, কিন্তু মানুষ করে। এখন এই ধরনের অনেক কাজই মানুষ করে ফেলে, এগুলো করে, কিন্তু করা উচিত না। পাখির ছবি, পাখির বাড়ির ছবি, পাখির বাচ্চাকে খাওয়াচ্ছে সেই ছবি, সেটা সত্যি কথা বলতে না তুললেও তো আপনার কিছু ক্ষতি তো হতো না, কারেক্ট। তাই না? মানে আপনি ওই যে একটা ছবি, ওই ছবিটা তুলে আপনি কি পাচ্ছেন? আমি এই প্রসঙ্গেই আসতাম, মানে এই আপনার প্রত্যেকটা জিনিস এত রিলেটেড, মানে এইটার প্রসঙ্গে পাখির বাচ্চাকে খাওয়ানোর ছবি তোলার জন্য যে হিড়িকটা পড়া, সেটা নিয়ে কিন্তু আপনি ব্রিডিং প্রুনে পাখির খাবার, হ্যাঁ, ওটা নিয়ে একটা চ্যাপ্টার আছে যে পাখিকে খাওয়ানোর ছবি, এটা কি তোলা উচিত কি উচিত Exactly. না, এটা আছে, হ্যাঁ, এটা উচিত না। কিন্তু মানে যেটা মনে রাখতে হবে, মানে এটা উচিত না, এটা উচিত না। মানে অনেক কিছু আমরা করি, এটা সবাই করে। একটা খুব কমন জিনিস হচ্ছে যে ধরুন কল বাজানো, পাখিকে খুঁজে বার করার জন্য পাখির ডাককে বাজানো হয়, আচ্ছা, তাতে পাখি রেসপন্ড করে, পাখি রেসপন্ড করে বাইরে চলে আসে। আচ্ছা, মানে এটা হবে, কিন্তু মানে এখানে আমি বসে আছি, আমি যদি শুনতে পাই যে আপনাদের ওই একটু দূরে একটা পেঁচা ডাকছে, হ্যাঁ, তো আমি যদি এখান থেকে পেঁচার কলটা চালাই, পেঁচাটা কিন্তু আপনার বাড়ির বারান্দায় চলে আসবে। আচ্ছা, মানে এটার প্রবাবিলিটি খুব হাই, এরকম ভাবে পাখিকে খুঁজে বার করা হয়, আচ্ছা। বুঝলেন? এটা কি ফাউল প্লে অর নাকি এটা ঠিক আছে? এখন দেখুন, এটা ফাউল প্লে তো বটেই, কারণ ফাউল প্লে মানেটা কি, মানেটা হচ্ছে যে এটা তো করা তো উচিত না। কারণ একটা, মানে ধরা যাক আপনি যেই কলটা বাজাচ্ছেন, সেই কলটা হচ্ছে পাখিটার মেটিং কল, ঠিক আছে? এবার পাখিটা চলে এলো, এবার এসে দেখছে না এইসব কিছু নেই। এবার ও যেরকম ভাবে কন্ডিশন হয়ে যাবে, সেটা হচ্ছে যে ও তো এরপরে ওই মিটিং কলটাতে আর রেসপন্ড করবে না, তো সত্যিকারের মিটিং তো হবে না, তো পাখিটার বাচ্চাই হবে না, ডিম ইয়ে হবে না, পাখির তো মানে আস্তে আস্তে হয়তো পাখির প্রজন্মটা শেষ হয়ে যাবে। এটা একটা এক্সট্রিম কেস। বা আপনি পাখিটাকে খাবার দিয়ে দিয়ে রাখছেন, ঠিক আছে না? এবার পাখিটা, যে আপনি যদি পাখিটাকে সারাদিন মানে খাবার ছড়িয়ে ছড়িয়ে ছবি তোলবার জন্য ডেকে আনেন, তাহলে তো পাখিটার যে ওর যে মানে প্রাকৃতিক ভাবে যেভাবে ডিজাইন, যে বন থেকে ও খাবার সংগ্রহ করে খাবে, ও তো সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো সেটা ভুলে যাবে সেই স্কিলটা, তাই না? তো এই কোনো জিনিসই উচিত না, কিন্তু এগুলো পাখির ছবি তোলবার জন্য মানুষ করে। এখন মনে রাখতে হবে যে পাখির যদি আপনি ছবি তুলতে যান, তাতে তো পাখির তো কোনো লাভ হয় না, তাই না? পাখির কি হবে? আপনি ছবি না তুললেও পাখি থাকতো, আপনি ছবি তুললেও পাখি থাকবে, পাখির থাকার কথা কিন্তু পাখি থাকবে না। হ্যাঁ, এটার একটা পাল্টা দুটো যুক্তি আছে। একটা যুক্তি আছে হচ্ছে যে পাখির সুন্দর ছবি দেখে অনেক মানুষ, তারা পাখি, প্রকৃতি এসব সম্পর্কে আকৃষ্ট হয়। যখন আকৃষ্ট হয়, তখন তাদের বাঁচিয়ে রাখার, তাদেরকে সংরক্ষণ করার একটা ইচ্ছে বা এক ধরনের চেষ্টা মানুষের মধ্যে দেখা যায়, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে পাখিদের বিরুদ্ধেও তো নানা রকম অপরাধ হয়, পাখি ধরে বিক্রি করে, পাখিকে ফাঁদে আটকায়, কৃষি জমি বাঁচানোর জন্য পাখি মেরে ফেলে, পাখি মাংস খাওয়ার জন্য পাখি মারে, এগুলো তো হয়। এবার যদি অনেক মানুষ
অনেক বার্ডার, যে যদি গিয়ে গিয়ে একটা জায়গায় জমা হয়, পাখির ছবি তোলে, তাহলে পাখিদের বিরুদ্ধে এই ধরনের যে অপরাধগুলো হয় তার সংখ্যা কমে যায়। আচ্ছা, এটা মানে তাহলে এগুলো বুঝলি হ্যাঁ, এটা একটা মানে এগুলো হচ্ছে, দেখুন এগুলো হচ্ছে সবই কতগুলো থিওরি, এরকম হওয়ার কথা, এরকম হয়, যেরকম নাও হতে পারে। কারণ আপনি হয়তো যাচ্ছেন সকালবেলা, রাত্রিবেলা লোকটা ওখান গ্রামের লোক কি করছে তো আপনি জানেন না, তাই না? একদম, সে একদম। পাখির ফাঁদে ধরে ও কেটে মাংস খাচ্ছে কিনা আপনার পক্ষে জানা সম্ভব নয়। তবে মানে যেই জিনিসটা মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে এই যে পাখির গিয়ে কল বাজানো, হ্যাঁ, একটা বাচ্চার পাখির ছবি তোলা, একটা ভাত ছড়িয়ে পাখির ছবি তোলা, এইগুলো মানে পাখিদের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে যে অপরাধ মানুষ করছে, সেই জায়গায় এই জিনিসগুলো মিনিস্ট্রি, বুঝতে পারলেন? আসল ক্ষতিটা করে হচ্ছে, ক্ষতি হয় হচ্ছে সরকারি ভাবে। ধরুন আচ্ছা। একটা একটা রেলওয়ে প্রজেক্ট হবে, রেল লাইন, তো তার জন্য বুঝতে পারছেন কতটা জমি লাগছে, কতটা বন ধ্বংস হচ্ছে, কত পাখি বাসচ্যুত হচ্ছে, Correct. বুঝতে পারলেন? একটা টাউনশিপ তৈরি হবে, এবার সেই টাউনশিপটা তৈরি হবে হচ্ছে একটা জলা জমি বুঝিয়ে, হোগলা বন বুঝিয়ে। এই যে জঙ্গলটা, এই যে জলা জঙ্গল, এটা তো মানে পাখিদের একটা সাংঘাতিক, পাখিদের জন্য গুরুত্বপূর্ণ হুম, জায়গা, হুম, তাই না? একদম। এটা বন্ধ করে দিচ্ছে। এবার এইটা যে এই একটা একটা শহর তৈরি করতে গিয়ে, একটা বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গিয়ে যে পরিমাণ ক্ষতি হয়, সেটা কোনো বার্ডার, সেটা কোনো গ্রামের লোক একটা পাখি মেরে, হ্যাঁ, খেয়ে নিল, তাই জন্য ক্ষতি হয়ে গেল, আপনি গিয়ে একটা পাখির ইয়ে বাজালেন, কল বাজালেন, তাই জন্য বিরাট ক্ষতি হয়ে গেল। মানে মানুষ যেই ক্ষতিগুলো করছে তার সঙ্গে এগুলো কোনোটাই তুলনীয়, তুলনা। এগুলো করা হয়তো উচিত না, কিন্তু এর সঙ্গে এই ক্ষতিটার কোনো তুলনাই হয় না। মানে আপনি ভেবে দেখুন যে এই যে যুদ্ধ হচ্ছে, হুম, তাই না? এই যে ইরান ইসরায়েল আর আমেরিকার এই যে যুদ্ধ হচ্ছে, এই যে 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 জায়গাগুলো, এগুলোতে প্রচুর পাখি আছে, এই সময় ওইখানে অনেক পাখি থাকবার কথা, এই পাখিগুলোর কি হচ্ছে, তাই না? এখন আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে আমরা মানে একেবারে আহ, কিলোমিটারের পর কিলোমিটার জমি নষ্ট করে দেবো, হ্যাঁ, আমরা শিল্প তৈরি করব, তার জন্য আমরা জলা জমি বুঝিয়ে ফেলবো, আমরা শহর তৈরি করব, তার জন্য আমরা যত রকমের হোগলা বন আছে আমরা কেটে ফেলবো। এই যে জিনিসগুলো আমরা করছি, সেই জিনিসগুলো তো অনেক বড় ক্ষতি হচ্ছে পাখিদের, অনেক বড় ক্ষতি হচ্ছে প্রকৃতি। correct. এখন মুশকিল হচ্ছে যে সেইটা না করে কি করব, তারও কোনো উত্তর নেই। সভ্যতাকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, সেটা হবে। তাই না? এটার কোনো উত্তর তো হয় না, এর কোনো উত্তরই নেই। তা আমি যদি আপনাকে বলি যে এই যে রাজারহাট আমরা বানিয়েছি, রাজারহাটের এখানে তো অনেক পাখি ছিল, পাখি ছিল, সত্যি পাখি ছিল। এই একটা সময় আমি শুনেছি এই যে রাজারহাট যে এলাকাতে, সেখানে ফ্ল্যামিঙ্গো দেখা যেত, আচ্ছা। এখন তো আর দেখা যায় না। কিন্তু মানে এটা কিভাবে এটা সম্ভব যে আপনার মানুষ বাড়ছে, মানুষের রুটি রুজির দরকার আছে, শিল্পের দরকার আছে, হ্যাঁ, এগুলো সবকটাই তো দরকার আছে। একদম। তো কিভাবে এই ব্যালেন্সটা তৈরি হবে, এটা খুব কঠিন, একটা প্রচন্ড কঠিন একটা ধাঁধা, যার কোনো উত্তর মানে আমার কাছে তো নেই, অন্য অনেকের কাছেই হয়তো নেই, কোনো উত্তর হয়তো হয় না। এটা পরস্পর বিরোধী একটা ব্যাপার আর কি, মানে হ্যাঁ, আমি কাকে বাঁচাই, মানে শ্যাম রাখি না কুল রাখি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমি পরবর্তী একটা টপিকে আসছি, যেটা হচ্ছে আপনি আরেকটা মেনশন করেছেন, এসকেপি, পলাতক। হ্যাঁ, তো হ্যাঁ। এটাও একটা বেশ ইন্টারেস্টিং, তো আপনি এটা নিয়ে যদি একটু বলেন, মানে কিসের জন্য, মানে কোন বৈশিষ্ট্যের জন্য এদেরকে এসকেপি বলে? না মানে অনেক পাখি আছে যে পাখিগুলো এখানে দেখতে পাওয়ার কথা নয়, বেশ। এবং এই পাখিগুলো আপনার মানে যাযাবর পাখিও না, পরিযায়ী পাখিও নয়, আচ্ছা। বুঝতে পেরেছেন? এবার সেইটা যদি কোনো হঠাৎ করে কোনো একটা বন্য পরিবেশে দেখা যায়, হ্যাঁ, তখন তাকে অনেক সময় এটা ধরে নেওয়া হয় যে এই পাখিটা এসকেপি, বা মানে এটার তো এখানে আসবার কথা নয়। এবার এসকেপি মানে কি? এসকেপি মানে হচ্ছে যে আসবার কথা নয় ব্যাপারটা মানে কিভাবে ডিফাইন করা যায়, মানে
ওদের কি কোনো নির্দিষ্ট জোন থাকে যে এ সাপোজ একটা বিশেষ প্রজাতি পাখি ও বিচ সেগমেন্টেই থাকবে বা জঙ্গলে হ্যাঁ, থাকবে, এরকম ভাবে কি ডিফাইন? একদম। আচ্ছা। মানে কোথায় ওর ব্রিডিং গ্রাউন্ড, কোথায় ও জন্মাবে, হুম। সেই জন্মানোর পরে ও কোনখানে আসবে, ও শীতকালটা কোথায় কাটাবে, শীতকাল কাটানোর পরে আবার ও কিরকম ভাবে ফিরে যাবে, এই আচ্ছা। পুরোটাই ডিফাইন, পুরোটাই আচ্ছা। রাস্তা আছে। বাহ। এবং প্রত্যেকটা রাস্তায় ওকে রেকর্ড করা হয়। আচ্ছা। মানে ও এই যে রাস্তা দিয়ে দিয়ে যে আসছে, হুম। কিছু তো থাকে পাখি যাদের হয়তো তাদের কাছে হয়তো একটা কোনো জিপিএস চিপ লাগানো আছে, সেটা থেকে বোঝা যায় ও টোটাল পাত্তা। আর তা না হলে ভাবে বুঝতে পারা যায় যে প্রত্যেকটা জায়গাতে পাখিটা যখন যাচ্ছে তখন কিছু কিছু লোক যাচ্ছে, তার ছবি তুলছে, সেগুলো রিপোর্ট করছে। মানে এই যে আপনাকে বললাম যেখানে একটা স্পুন বিল স্যান্ড পাইপার এসেছে, তো এখানে এতগুলো লোক দেখলো, তারা ছবি তুললো, তো এটা একটা রেকর্ড হলো যে স্পুন বিল স্যান্ড পাইপার ওয়েস্ট বেঙ্গলে আসে, এই সময় এসেছিল। ওটা ওর যে পরিযানের যে পথ, তার মধ্যে ওই জায়গাটাও পড়ে। এবারে এরকম একটা পাখি আছে যে পাখিটা হয়তো কোনোদিন পশ্চিমবঙ্গে দেখা গেছে, এরকম কোনো রেকর্ড নেই। আচ্ছা। সেই পাখিটা পাওয়া যায় আফ্রিকায়। আচ্ছা। এবার আফ্রিকায় ওটা হচ্ছে রেসিডেন্ট, মানে ওটা যেখানে জন্মেছে ওখানেই থাকে। এরকম তো পাখি থাকে যে কোথাও যায় না, যেখানে জন্মেছে ওখানেই থাকে, ওখানেই বড় হয়। পাখিটা ওরকম, ওখানেই জন্মেছে ওখানেই থেকেছে। এবার ওটা যখন এখানে আসে তখন অনেক লোক, খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা, যে এই পাখিটা তো আফ্রিকায় পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে। লোকেরা গিয়ে খুব ছবি তোলে। কিন্তু তখন অনেক সময় দেখা যায় যে পাখিটা আসলে এখানে আসবার ওর কথা নয়, ও এসকেপিং, ও কোনো লোকের সংগ্রহ থেকে পালিয়েছে বা চিড়িয়াখানা থেকে পালিয়েছে, এরকম হয় ঘটনা। মানে ধরুন এই যে আপনি এই অনর্গল এত পাখির নাম বলে দিচ্ছেন বা বলে দিতে পারেন, জানেন কত রকমের প্রজাতির পাখি? ও কত হবে, মানে ধরুন 1500 পাখি হবে। 1500 রকমের পাখি। তো এই 1500 রকমের পাখি যদি আমরা দেখি, তো সেইটা আমি যদি সেই সংখ্যাটা 1000ও ধরি, তো দেখা যাবে 1000 রকমের পাখি, সেটাকে তাদের বৈশিষ্ট্য মনে রাখা বা চেনা। সেটা আমার তো মানে আমি সব পাখি চিনি না, আমার পক্ষে মনে রাখাও সম্ভব না। হ্যাঁ, কিন্তু এমনি একজন সাধারণ মানুষ যিনি কাক, শালিক, চড়াই চড়াই কিছু চেনে না, তার থেকে তো আমি বেশি পাখি চিনি, সেটা তো চিনি অবশ্যই। কারণ এটা হচ্ছে একটা চর্চার ব্যাপার। আপনি একটা আচ্ছা। জিনিস পড়ছেন, মানে আপনি ভেবে দেখুন তো, একজন ডাক্তার, সে এত ওষুধ, তার এত ওষুধ, সে নাম কি করে মনে রাখছে, বেশ। তাই না? একদম একদম। সে মনে রাখতে পারছে কারণ তিনি সেটা চর্চা করছেন। চর্চা তার। তো যে পাখির ছবি তোলেন, বা ধরুন একজন ডিজাইনার, ঠিক আছে, সে বলুন তো এতগুলো মানে টাইপ ফেস, এতগুলো ফন্টের নাম কি করে মনে রাখতে, চিনতে পারে, দেখলেই বুঝতে পারে যে এই ফন্ট। এতগুলো রঙের কথা কি করে মনে রাখতে পারে, যাচ্ছে এই রং, এই রং মতো এই, এটার প্রসেস কোড এটা হবে। তো যে যেই বিষয় নিয়ে চর্চা করে তিনি সেই বিষয়টা মনে সেটাতেই রাখতে পারে। এক্স্যাক্টলি। তো পাখি নিয়ে যারা চর্চা করে তারা মনে রাখতে পারে, তারা চেনে। যারা পাখি নিয়ে আরো গভীর চর্চা করে তারা আরো ভালো বুঝতে পারে, এরকম ভাবেই হয়। আপনি বলছিলেন যে একটু আগে যে এই যে ধরুন রাত 12টার সময় বেরিয়ে পড়া, একটা পরদিন ভোরবেলা হয়তো পৌঁছানো, তার দেখা পাওয়া, তো এরকম কিছু কিছু ক্ষেত্রে 2 দিন আগে বেরিয়ে পড়তে হয় হ্যাঁ, বা 3 দিন আগে বেরিয়ে পড়তে হয়, যারা অনেকটা দূর ট্রাভেল করে পৌঁছচ্ছেন। না তবে এই 2-3 দিন ধরে ট্রাভেল করে একটা কোনো পাখি, হ্যাঁ সেরকম অবভিয়াসলি হয়তো মানে আমি বলছি যে লং ডিস্টেন্স কভার করে অনেকে পৌঁছচ্ছেন, এবং অফকোর্স কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেখানে গিয়ে কোনো একটা হোটেল বা হোমস্টেতে থেকে তারা ছবি তুলছেন, বা কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনি একটা জঙ্গলে পৌঁছে গেলেন, সেখানে পড়ে রয়েছেন সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত। এবার একটা জঙ্গলে পৌঁছে গিয়ে স্বাভাবিকভাবে, মানে এতগুলো আমি কথা বলছি একটাই কারণে যে একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, যে পেটে খিদে নিয়ে তো সম্ভব না। তো সেটা আপনি খুব ইন্টারেস্টিংলি মেনশন করেছিলেন যে তখন সাপোজ আপনি কিছু একটা খাবার ক্যারি করেন, বা আপনার সহ যিনি বার্ডার রয়েছেন তিনি একটা ক্যারি করছেন, তো এই যে ব্যাপারটা, এটা কতটা মজা। হ্যাঁ, এটা মজার তো বটেই। মানে প্রথমত যেটা ব্যাপার, যেটা হচ্ছে যে পাখি তো মানে বাজারের মধ্যে তো পাখি পাওয়া যাবে না।
Correct. পাখি যেখানে পাওয়া যাবে সেখানে দোকান সেখানে বাজার যেতে হবে। সাধারণত কিছু নেই। হুম। তো যারা মানে অভিজ্ঞ বার্ডার হন, যারা অনেক দিন ধরে বার্ডিং করছেন, তারা সকলেই খাবার জল সব ক্যারি করে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবারে সেগুলো লোকেরা ভাগ করে খায়, এটা একটা হুম, হয়। আর তা না হলে তো মানে সাধারণভাবে যে এই যে বাইরে গিয়ে যে পাখি দেখা, হুম, তো এটা তো একটা খুব মানে ওয়েল ডিফাইন্ড ট্যুরিজম, একদম একদম। বুঝতে পেরেছেন? হুম। মানে এখানে কিন্তু কোনো মানুষের খাওয়া দাওয়া আপনি মেনশন করেছিলেন যে এটার জন্য বেশ ট্যুরিজম বিজনেসও কিছুটা হলে আপনারা কন্ট্রিবিউট করেন। অফকোর্স, কিছুটা না, সাংঘাতিক। মানে এক একটা গ্রাম আছে, যে গ্রামটা শুধু পাখির জন্যই মানুষ যায়, আর কোনো একদম। কারণই নেই ওখানে যাওয়ার। মানে পাখির ছবি তোলা ছাড়া, ওই ধরুন একটা গ্রাম আছে আমাদের এখানে নর্থ বেঙ্গলে, যার নাম লাটপাঞ্চেত। হুম। সেই লাটপাঞ্চেতে শুধু পাখির জন্যই মানুষ যায়, আর কোনো কারণই নেই পাখির জন্য এটা ছাড়া যাওয়ার। মানে কোনো সিনিক বিউটি বা ওরকম কোনো সিনিক বিউটি অবভিয়াসলি আছে, কিন্তু মূল তার আকর্ষণ হচ্ছে পাখি, পাখি। এবং হুম। তার মূল ক্রেতাও হচ্ছে পাখি। একদম। হ্যাঁ, তো এবারে এই জায়গাগুলোতে তো কোনো খাবার দাবারের কোনো অসুবিধাও হয় না, কিছুই হয় না। হুম। মানে গাড়ি, লোক লস্ক, খাওয়া দাওয়া সব কিছু আছে। হুম। কিন্তু এই যে ধরুন এই যে পাতিবুনিয়া, ওখানে মানুষের প্রবলেম হবে খেতে। তো কিছু লোক খাবার নিয়ে যাবে, ওরকম ভাবে একটা খাবে, তাছাড়া যা পাবে লোকালি সেটা খাবে। ওখানকার মানুষ কিছু তো পাওয়া যায়, কিছু তো খাবে, সেটা খেয়ে নেবে। মানে ক্লাসিক্যালি বার্ডিং যারা করে বা বার্ডিং যারা শেখান আমাদের এখানে, অনেক বড় বড় অনেকই বয়স্ক অনেক মানুষ আছেন, যারা বহু মানুষকে বার্ডিং পাখির বিষয়ে বা প্রকৃতির বিষয়ে মানুষকে উৎসাহিত করেছেন, তাদেরকে এই পথে নিয়ে এসেছে। হুম। এবার তারা সবসময় শেখাবে যে খাবার জল এগুলো নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে যাবেন, এটা একটা পার্ট এটা অবভিয়াসলি। পার্ট। আপনি একটা খুব আহ, মানে প্রাসঙ্গিকভাবে মেনশন করেছেন যে এই ছবি তোলার ক্ষেত্রে এর সাথে আয়ের একটা সম্পর্ক, এটা একটা ইন্টারেস্টিং। তো এত লোক আজকে মোটামুটি দেখা যায় যে ভারতবর্ষে কম বেশি 1 লক্ষ লোক নাকি, মোটামুটি তার বেশিও হতে বেশিও পারে, হতে- যে হ্যাঁ, কোনো মানে কম সেরকম বেশি 1 লক্ষ, স্টাডি তো নেই। এক্স্যাক্ট। হ্যাঁ, কিন্তু হ্যাঁ অনেক লোক, 1 লক্ষ লোক যদি পাখির ছবি তোলে তাহলে এটা কি একটা সাংঘাতিক রোজগারের মাধ্যম? মানে শুধু পাখির ছবি তুলে আপনি যদি ভাবেন যে আমি শুধু ছবি তুলবো সেটা থেকে আমার রোজগার হবে, সেটা হবে না, এক্স্যাক্টলি। এটা হওয়া সম্ভব না। হুম। আজকাল মানে একমাত্র বিয়ের ছবি যারা তোলে, হুম। ওয়েডিং ফটোগ্রাফি যারা করে, তারা কিছুটা পয়সা রোজগার করতে পারে। হুম। এছাড়া আর ফটোগ্রাফি করে পয়সা রোজগার করা সম্ভব না। একদম। হ্যাঁ, মানে বিশেষত যারা কমার্শিয়াল ছবি তোলে। হুম। আসলে আমি যেহেতু আমার আমার যে পেশা, তার সঙ্গে যেহেতু ছবিও ব্যাপারটা জড়িত, তাই জন্য আমি অনেক সময় এই বিষয়গুলোতেও ঢুকে যাই। যাই হোক, বলছি এটা হচ্ছে যে মানে ধরুন কমার্শিয়াল ফটোগ্রাফি যা আগেকার দিনে ছিল, সেই জিনিসগুলো আস্তে আস্তে করে কিন্তু খুবই খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। আচ্ছা। এবারে কেউ যদি মনে করে থাকেন যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে আমি আমার সংসার চালাবো, হুম। এটা একদমই সম্ভব না। ছবি বিক্রি করে বা কোথাও থেকে আমি একটা কোনো স্পন্সরশিপ জোগাড় করলাম, বা কোথাও থেকে আমি একটা স্কলারশিপ জোগাড় করলাম, যারা আমাকে টাকা দেবে তাই দিয়ে আমি ছবি তুলবো, সেটা আজকের দিনে অন্তত আমার মনে হয় সম্ভব একেবারেই না। কিন্তু যে এই যে ছবি তোলা বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, এর সঙ্গে বহু জিনিস তো জড়িত, সেই জিনিসগুলোকে কেন্দ্র করে বহু মানুষ খুব ভালোভাবে রোজগার করে। আচ্ছা। তার একটা খুব পরিচিত একটা উপায় হচ্ছে যে বহু মানুষ আছেন যারা নিজেরা প্রথমে ছবি তুলতেন, হুম। কিন্তু পরবর্তীকালে তারা বার্ডিং গাইড হয়ে যায়। আচ্ছা বুঝলেন? আচ্ছা। মানে কতগুলো তো জায়গা আছে যেগুলো হচ্ছে বার্ডিং হটস্পট, হুম। হ্যাঁ, যেখানে গেলে অনেক পাখি একবারে পাওয়া যায়। তো উনি, যিনি বার্ডিং গাইড হয়ে গেলেন, তার কাজ কি, সে আপনাকে, আপনি ছবি তুলতে চাইছেন, আপনাকে সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একটা কোনো জায়গায়, ধরুন উত্তরাখণ্ডের কোনো একটা জায়গা আছে, তার নাম সাপ্তাল, সেখানে আপনাকে নিয়ে যাবে।
সেখানে নিয়ে গিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় রাখবে, আপনার থাকা খাওয়া গাড়ি সমস্ত কিছু বন্দোবস্ত করবে, আপনাকে কোথায় পাখি পাওয়া যায় সেখানে নিয়ে যাবে, আপনাকে পাখির ছবিগুলো ঠিকঠাক মতো তুলতে সাহায্য করবে। এটা একটা বড় একটা পেশা। এই পেশাটার সঙ্গে বহু মানুষ জড়িত, যারা জড়িত তারা একটা সময় নিজেরাও বার্ডার ছিলেন, নিজেরাও ছবি তুলতেন। তাদের যেহেতু পাখির ছবি কিভাবে তুলতে হয়, পাখি কিরকম ভাবে, পাখি কোন পাখি কোনটা, কিভাবে পাখি দেখতে হয়, এইসব সম্পর্কে তাদের যেহেতু ধারণা আছে, এই জন্য তারা এই কাজটা করতে পারেন। তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ রোজগারের পথ হতে পারে। এছাড়াও আরো অনেক পথ আছে, অনেকভাবে মানুষ টাকা পাখি মানে পাখি শুধু ওয়াইল্ড লাইফ যে ফটোগ্রাফি বা হ্যাঁ সেখান থেকে টাকা রোজগার করে, নানাভাবে করে। মানে খুব ছোট আকারেও যদি ধরি, যে ধরুন আপনি কি একটা হোমস্টেতে থাকবেন, বেশ। সেই হোমস্টের যে লোকেরা আছে তারা তো পাখির উপরে নির্ভরশীল, আপনি পাখির ছবি তুলতে এসেছেন বলে তাদের রোজগার হচ্ছে। গাড়ি লাগে, গাড়ির ড্রাইভার তারাও এই বিষয়টার উপরে নির্ভরশীল। তারপরে ধরুন ওখানে আপনি খাওয়া দাওয়া করবেন, এই যে রেস্তোরাঁ আছে তারাও এই জিনিসটার উপরে একটা টোটাল একটা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটার থেকে অনেকভাবে মানুষ টাকা রোজগার করে। এছাড়াও আছে লেন্স ভাড়া দেয়, ক্যামেরা ভাড়া দেয়, ক্যামেরা বিক্রি করে, লেন্স বিক্রি করে, জামা কাপড় বিক্রি করে, অনেক কিছু আছে। আচ্ছা, আনুষঙ্গিক অনেক জিনিস আছে যেগুলোকে নিয়ে ভালোই ব্যবসা। আহ, আমরা জেনারেলি দেখে থাকি যে ধরুন পাখির ছবি যারা তুলতে যাচ্ছে, বা শুধু পাখি কেন, মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ক্যামেরা লেন্সের বাহার দেখতে পাই। ঠিক, মানে যার কাছে যত চড়া লেন্স, যত দামি লেন্স, যত ভালো ক্যামেরা, এর সাথে কি ভালো ছবি রিলেটেড? হ্যাঁ, শুধু ভালো এক্সেসরিজ থাকলেই যে ভালো ছবি তুলবে, ব্যাপারটা কি ভালো সেরকম? অ্যাক্সেসরিজ থাকলেই, আপনার কাছে খুব ভালো যদি আপনার সিস্টেম একটা থাকে, তাহলেই যে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন তা নয়, সেটা একদমই নয়। হুম, ঠিক আছে না? কিন্তু এটাও ঠিক যে আপনার কাছে ভালো ছবি তোলার পেছনে ভালো ক্যামেরা, ভালো লেন্সের অবশ্যই গুরুত্ব আছে। অবদান আছে অবশ্যই। হ্যাঁ, এক হচ্ছে ভালো লেন্স, ভালো ক্যামেরা, ভালো পোস্ট প্রসেসিং, এই সমস্ত জিনিসের গুরুত্ব আছে। এগুলোকে বাদ দিয়ে দিলে একেবারে হবে না যে না ক্যামেরার কোনো গুরুত্বই নেই, এটা বলা যায় বলা না, যায়, এটা একদম। বলাটা ঠিক না। কিন্তু হ্যাঁ, ছবিটা ভালো করে তুলতে পারা, ছবিটা তুলতে শেখা, কম্পোজিশন কাকে বলে সেটা জানা কিন্তু গুরুত্বপূর্ণ তো বটেই। এই জিনিসগুলো তো আছে, কিন্তু এগুলো তো খুব বেসিক, এগুলো জানতেই হবে। একদম শেষের দিকে আসছি। এই যে আমরা এতক্ষণ এত কিছু জানলাম অ্যাবাউট হোয়াট ইজ বার্ডিং, মানে বার্ডিং এর প্রিন্সিপাল কি হওয়া উচিত, এবং এর একজন বার্ডারের বিভিন্ন করণীয়, বা তাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়, বা কি ভাবে একটা আহ, সঠিক একদম আইডিয়াল বার্ডার হয়ে ওঠা যায়। তো যারা ধরুন নতুন আহ, এই পেশায় আসতে চাইছেন, এবং সেটা শুধুমাত্র বার্ডিংটাকে ভালোবেসে একজন বার্ডার হতে চাইছেন, মানে এটা টু বি ভেরি অনেস্ট, যেটুকু বোঝা গেল যে এখানে আয় করবো ভেবে সাধারণত কেউ আসে না, আসলেও না হয়তো ব্যয় করবো। ব্যয় করবো ভেবে আসে না, এক্স্যাক্টলি। তো এই জায়গায় দাঁড়িয়ে ছাড়া, যে ধরুন নবিশ যে চাইছে, যে যার পাখির ছবি তুলতে খুব ভালোবাসে, মানে যে হয়তো আজকে আপনার সেই বারান্দায় ছবি তোলার ফেজে দাঁড়িয়ে আছে, কিন্তু চাইছে যে আমি একটু এইটা একটু ঘেঁটে দেখি, হ্যাঁ, তাদের কাছে, তাদের জন্য প্রাথমিক কিছু যদি টিপস আপনি দিতে চান। প্রাথমিক টিপস কিছুই নেই। মানে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে বেরোতে হবে। বেরিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে কোথায় পাখি পাওয়া যাচ্ছে, কোথায় পাখি দেখা যাচ্ছে, সেইখানে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে পাখির মানে সামনে। সেটার জন্য বেসিক কি অ্যাক্সেসরিজ হওয়া দরকার, মানে আপনার ক্যামেরা, কাছে যদি একটা কোনো ক্যামেরা থাকে তাহলে ভালো। মানে আর যদি ডিএসএলআর তো বটেই, বাট সেটার কোনো পার্টিকুলার ডিএসএলআর থাকতে হবে তার কোনো মানে নেই। মানে আপনার নেই। কাছে মানে ওই যেগুলো হাইব্রিড ক্যামেরা বলে বা কম্প্যাক্ট বড় জুমের ক্যামেরা থাকে যেগুলো, সেই রকম থাকলেও হবে। বেশ, হ্যাঁ, সেই ক্যামেরা থাকলেও হবে। মানে প্রথম গিয়ে মানে
পাখির সাথে অ্যাকাস্টমড হওয়াটা ইম্পর্টেন্ট। ওই মানে ওই ওই পরিবেশ, ওই কালচার, ওখানকার মানুষজন, তাদের সাথে যদি আপনি একবার বন্ধুত্ব করে ফেলতে পারেন, তাহলে বাকিটা এমনি হয়ে যাবে। তাহলে আর কিছুই করতে হবে না। মানে আপনাকে, আর এখন তো এই বিষয়টা খুব সোজা। মানুষ তো প্রথমত উৎসাহিত হয় হচ্ছে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, তাই না? এবার আপনি ফেসবুকে দেখছেন যে লোকেরা ছবি দিচ্ছে। সাধারণত মানুষ যখন ছবি দেয় তখন কোথায় ছবিটা তুলেছে সেটাও লিখে দেয়। তো লিখে দিচ্ছে দিচ্ছে যে একটা পাখির ছবি দিচ্ছে, লিখে দিচ্ছে এটা বাড়ি, বা একটা পাখির ছবি দিচ্ছে, লিখে দিচ্ছে রবীন্দ্র সরোবর, বা একটা পাখির ছবি দিয়ে দিচ্ছে দিয়ারা বা পামগুনি। তো মানে আপনি আস্তে আস্তে কতগুলো জায়গা সম্পর্কে পরিচিত হন, যে আচ্ছা বারুইপুর বলে একটা জায়গা আছে, ওখানে পাখি পাওয়া যায়। রবীন্দ্র সরোবর বলে একটা জায়গা আছে, ওখানে পাখি পাওয়া যায়। এবারে আপনি চেষ্টা করতে পারেন যে আস্তে আস্তে কোনো যারা পাখির ছবি তুলছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করা। শুরুটা হয়তো আপনি ফেসবুক থেকেই করলেন, তারপরে তার সঙ্গে হয়তো আপনি মানে সত্যিকারের জগতে তার সঙ্গে আলাপ করলেন, তার সঙ্গে হয়তো আপনি গেলেন। তারপরে আপনি যে জায়গাগুলো খুব সহজেই যাওয়া যায়, রবীন্দ্র সরোবরে খুব সহজেই যাওয়া যায়, আপনি গিয়ে দেখলেন। তো এরকম ভাবে দেখতে দেখতে আস্তে আস্তে করে মানুষের মধ্যে আলাপ হয়, সেখান থেকে গ্রুপ তৈরি হয়, বন্ধুত্ব হয়, সেখান থেকে জার্নিটা শুরু হয়। মানে এরা কি মানে একে অপরের প্রতি হেল্পফুল থাকে? মানে আমি বলছি টু বি ভেরি অনেস্ট, যে আমি একটা সাপোজ ধরুন আজকে আপনি জানেন যে রবীন্দ্র সরোবরে অমুক সময় অমুক পাখিটা পাওয়া যায়, হ্যাঁ। তো আপনি যে ছেলেটি নতুন আসে তাকে কি কখনো কম্পিটিটর হিসেবে মনে করে যে আমি কি ওই ইনফরমেশনটা দিয়ে দেব? মানে দেখুন, জিনিসটা হচ্ছে যে মানে ওভারঅল মানব সমাজ যেরকম ভাবে ফাংশন করে, এরাও সেরকম। সেরকম ভাবেই ফাংশন করে। এক্স্যাক্টলি। এখানে কিছু লোক ভালো হয়, কিছু লোক অতটা ভালো হয় না। আচ্ছা, কেউ আপনাকে সাহায্য করবে, কেউ আপনাকে সাহায্য করবে না। একদম। এবারে আপনি দু ধরনেরই লোক থাকবে। হ্যাঁ, তো আপনি কিভাবে কার সঙ্গে সম্পর্কটা তৈরি করবেন। এবার সম্পর্কগুলোও কিন্তু ডায়নামিক, ওটা কিন্তু পাল্টে যায়। আচ্ছা। আপনি প্রথম যখন এসেছিলেন তখন আপনাকে যে মানুষ যেভাবে ব্যবহার করবে, মানে ধরুন কলেজে ভর্তি হওয়ার মতো, ফার্স্ট ইয়ারে ভর্তি হলেন, তখন যে ফিফথ ইয়ারে বা থার্ড ইয়ারে আপনাকে খুব নানাভাবে উত্তপ্ত করেছিল। কিন্তু আপনি যখন আস্তে আস্তে বড় হবেন তখন তার সাথে তো বন্ধুত্ব হয়ে যাবে। এখানেও তাই হয়, যে আপনি যখন বার্ডার হিসেবে আস্তে আস্তে করে বড় হন, কারণ এখানে তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে সাহায্য দরকার, একদম। তাই না? মানে একা কেউ কিছু করতে পারবে না। এখনকার দিনে ফটোগ্রাফিতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এসছে সেটা হচ্ছে এডিটিং। হ্যাঁ। যে ফটো তোলার পর আগে যেমন ধরুন সেটা হয়তো কিছুটা রই আসতো, এখন এডিটেড ভার্সন কিন্তু আসে। না, মানে ফটোগ্রাফি মানে ক্যামেরা আর পোস্ট প্রসেসিং এর কিন্তু বয়স প্রায় সমান। আচ্ছা। মানে যবে থেকে মানুষ ছবি তুলছে তবে থেকে মানুষ প্রসেসও করছে, ওটাকে পোস্ট প্রসেসও করছে। না সেটা কি আজকের দিনের এরকম এডিটিং এর সফটওয়্যারে ফেলে এভাবে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, না করলেও ডাক কোনো এখানে করতো, মানে সেটা কি এফেক্টটা এরকম আসতো? অন্যরকম অন্যরকম হতো। করতো। হ্যাঁ হতো, মানে আজকের দিনে সেটা মানে স্কোপটা অনেক বেড়েছে। মানে না, স্কোপটা বেড়েছে বলতে যে মানে একদিক থেকে বলা যায় যে কতগুলো অন্য অন্য জিনিস হয়েছে। এক্স্যাক্টলি। মানে একটা হচ্ছে যে এডিটিং সফটওয়্যারটা সহজলভ্য হয়ে গেছে, এটার সঙ্গে এখন যে জিনিসটা যোগ হয়েছে সেটা হচ্ছে এআই। এক্স্যাক্টলি, সেটাও একটা মারাত্মক জিনিস। মারাত্মক। হ্যাঁ, ইটস গুড অর ব্যাড? মানে এর তো কোনো উত্তর হয় না, মানে এটাই এআই, এটাই এখন এটার সঙ্গে আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। চলতে এটা ভালো না খারাপ, বুঝতে পেরেছেন তো? এখন যেমন এই প্রশ্নটা করা যায় না যে গাড়ি কি ভালো না খারাপ, এটা কোনো উত্তর নেই। তো একটা পাখির ছবি ধরুন আপনি তুলে নিয়ে এলেন, এবার সেটাকে এআই তে ফেলে ধরুন এই যে আপনি একটু আগে বলছেন যে ও একটা বিশেষ কোনো পজিশনে পাখিটার ছবি আপনি তুলে নিয়ে এলেন, এবার এআই মাধ্যমে সেটাকে আপনি আপনি যেভাবে চেয়েছিলেন তাকে সেভাবে আপনি এসে ওকে আপনি চেঞ্জ করে নিলেন। আমি করতে পারি, তো সেই করতে পারার ক্ষমতা এখন আছে। এটা আছে মানুষের কাছে, এক্স্যাক্টলি।
তো আমি সেটাই বলছি যে এইটা কি সামহাউ এই যে পাখির ছবিটার যে অরিজিনালিটি সেটা তো থাকলো না, আচ্ছা, এবারে এটা সৌন্দর্যটা বাড়লো কিন্তু এবারে এটা নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে কিন্তু এআই আছে। বেশ। এখনকার যে আধুনিক যে ক্যামেরা, হুম। তার মধ্যে কিন্তু এআই আছে। আচ্ছা। এবার এআই কিরকম আছে সেটা হচ্ছে যে মানে ক্যামেরাটাকে বলে দেওয়া যায়, ক্যামেরাটা বুঝতে পারে যে এটা একটা পাখি, আচ্ছা। ও ডিটেক্ট করে, আচ্ছা। বুঝতে পেরেছেন, অটো ডিটেক্ট, অবজেক্টটা বুঝতে পারি। হ্যাঁ, ও হুম। বুঝে যায় হুম। যে এটা হচ্ছে পাখি, এটার ছবি আমি তুলবো। তো আমি ওখানে যে ক্যামেরার যে সেটিং আছে সেখানে আমি করে দিতে পারি যে তুমি ভাই পাখিটাকে খুঁজো, ঠিক আছে। তো তাহলে পাখিটাকে খুঁজবে, পাখিটার যে চোখটা আছে ওখানে গিয়ে ফোকাসটা করে দেবে, না আমাকে কিছু করতে হবে না, আচ্ছা। সেটা কিন্তু এআই করে। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কি এথিক্যাল, মানে এই যে ক্যামেরাটা ব্যবহার করা। মানে আমি বলছি সে কাজটা সহজ করে দিল। না, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি বলি যে এআই ব্যবহার করাটা ঠিক না, ঠিক আছে না, আচ্ছা এবার এআই ব্যবহার করা যদি আমার ক্যামেরা এআই থাকে আর আমার ক্যামেরা যদি এআইটা ব্যবহার করে তাহলে ওটা ঠিক। আর আমি যদি ছবিটা তুলে এনে আমি আমার কম্পিউটারে বা ফোনে যদি এআই ব্যবহার করি তাহলে সেটা ভুল। না আমি সেটা বলছি না, আমি বলছি ধরুন এআই কে ব্যবহার করে এআই ডিটেক্ট করে দিচ্ছে পাখিটার ছবি, ঠিক আছে, পাখিটা যে ডালের উপর বসে আছে ও ওর নেস্টে বসে আছে, ও সে ডিটেক্ট করে আপনি আহ, একজন বার্ডারের কাজটাও সহজ করে দিচ্ছে, ওর ফোকাস করা বা ওর যা যা ধরুন লাইট বা ইত্যাদি যেগুলো লাগে সেগুলো ও, সহজে ও করে ছবিটা তুলে দিচ্ছে। আমি আমার বক্তব্য হচ্ছে ধরুন পাখিটা বসেছিল একটা ওর নেস্টে, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেওয়া, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেওয়া। না দেখুন এবার জিনিসটা হচ্ছে যে এটা উচিত না, মানে এবার এথিক্যালি এটা ঠিক না। এবার ঠিক না হচ্ছে যে এটা যদি কোনো একটা কম্পিটিশন হয়, যেটা ফটোগ্রাফি কম্পিটিশন, ঠিক আছে না, সেখানে এটা উচিত না, আপনার ছবিটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। মানে কিন্তু এই আপনি একজন বিখ্যাত ফটোগ্রাফারের এই বার্ডারের আপনি প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, যিনি এই এআইটা অপোজ করার জন্য উনি এমন একটা অরিজিনাল ছবি তুলেছিলেন, ছবি তুলে সেটা উনি এআই বিভাগে দিয়েছিলেন ঠিক, এবং সেখানে উনি সেটা প্রাইস প্রাইজ পেয়েছিলেন। তারপর জানা যায় যে ছবিটি এআই জেনারেটেড ছবি নয়, এটা অরিজিনাল ছবি। মানে এটা এটাও উনি করেছেন একভাবে, ওনার মনে হয়েছে উনি করেছেন, কিন্তু জিনিসটা হচ্ছে যে মানে এআই কে কিন্তু আপনি আটকাতে পারবেন না, মানে এটা কিন্তু আটকানো সম্ভব না। না আটকাতে বলছি না, আমি বলছি যে টু সাম এক্সটেন্ট এটার যে অরিজিনালিটিটা বজায় রেখে। ওটা বোঝা যাবে না, আচ্ছা। মানে ওটা হুম। এখন তো বোঝা যায় না, হুম। আর কয়েকদিন পরে একদমই বোঝা যাবে না। আচ্ছা। এবারে পাখির ছবিটা গিয়ে তুলতেও হবে না, বুঝতে পেরেছেন, আমি প্রম্পট লিখবো, ছবিটা ওরকম হয়ে করে যাবে, দেবো। বুঝেছেন। এবারে প্রশ্নটা হচ্ছে যে মানে তাহলে কি লোকে লোকে ছবি তুলবে না? হুম। না তা নয়, আসলে মনে রাখতে হবে যে আমি মানে এগুলো কিন্তু আমার উত্তর, মানে আমি একভাবে নিজেকে প্রশ্ন করে একভাবে আমি উত্তরগুলোকে আমরা নিজেকে সেটাই দেওয়ার চাই। হ্যাঁ, চেষ্টা করি। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে যে আমি যেভাবে জিনিসটাকে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ছবি ছবি জিনিসটা কিন্তু মূল্যহীন, ছবিটার কোনো মূল্য নেই, আচ্ছা। বুঝতে পেরেছেন। ছবিটাকে মানুষ নিজের একটা ছবি, এটা আমার, মানে একটা সন্তান বা স্নেহ থাকে, এটা অসম্ভব মায়া থাকে ছবির উপরে, এটা থাকে ঠিক, কিন্তু মনে রাখতে হবে ছবির কিন্তু কোনো মূল্য নেই, কিন্তু এক্সপিরিয়েন্সটা মূল্য নেই। আচ্ছা। মানে এই যে স্পুন বিল্ড হুম। স্যান্ড পাইপার, হুম। এই যে ছবিটা, যে ছবিটা লোকেরা গিয়ে তুলছে, তার থেকে 100 গুণ, 200 গুণ, 1000 গুণ ভালো ছবি ইন্টারনেটে 100 টাকা দিয়ে পাওয়া যায়, কেনা যায়। হ্যাঁ, ইন্টারনেটে তো অনেক স্টক ফটো সাইট আছে, যে স্টক ফটো সাইট থেকে ওই ছবিটা 100 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আমি নিজেই কিনেছি, আচ্ছা। বুঝতে পেরেছেন, মানে একটা ক্যালেন্ডার করার প্রয়োজন ছিল তাই জন্য কিনেছি। এবারে তখন কিনতে হয়েছিল, এখন ওই ছবিটা
ওটা বিনা পয়সায় আপনি কোনো একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো একটা অ্যাপ দিয়ে তৈরি করে দিতে পারেন। এবার আপনি যে ছবিটা তুললেন তার সঙ্গে কিন্তু এই ছবিগুলোর কোনো পার্থক্য নেই। কারণ মানে একটা তো পাখি, পাখিটা তো একই রকম দেখতে, পাখিটা একই জায়গায় থাকে। একটা সমুদ্রের পাড়ে একটা পাখি বসে আছে, ঠিক আছে, সেইটা আপনি যেমন ভাবেই তুলুন না কেন ওই পাখিটা একই রকম দেখতে লাগবে, একদম। আলাদা তো লাগবে না কিছু, তাই না? 19-20 একই রকম হবে। এবারে সেইখান থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পাখির ছবিটা তো মূল্যহীন, ছবিটার কি মূল্য আছে, ছবিটার কোনো মূল্যই নেই। কিন্তু এই যে আমি এই দুটোর জার্নিটা সময় উঠে পাতিগুলিয়া গেলাম বন্ধু বান্ধব সবাই মিলে, খাদার মধ্যে বসে ছবি তুললাম, এই যে এক্সপিরিয়েন্সটা এটা মূল্য, এই এক্সপিরিয়েন্সটাই গুরুত্বপূর্ণ। একদম। এটাকে এনজয় করতে হবে, এইটাকে যতক্ষণ না আপনি এনজয় করতে পারবেন ততক্ষণ ব্যাপারটার কোনো মজা নেই। অবভিয়াসলি আপনারা বুঝতেই পারলেন যে আমাদের অচেনা তারা কেন দেবাশিস বাবু। আজকের মতো অচেনা তারার খোঁজে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী।